স্যার, আপনার কাজের বিষয় দিয়ে শুরু করি। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে গবেষণা এবং এর উন্নয়নে কাজ করছেন। এক্ষেত্রে আমরা আপনাকে অ্যাম্বাসেডরও বলতে পারি। তো এই বিষয়টি নিয়ে কাজ করার ইচ্ছে বা তাড়না কিভাবে আসে বা কেন এটি নিয়ে কাজ করেন? আমাদের হচ্ছে গ্যাস, আমাদের জ্বালানি, এবং বর্তমান যে বিশ্ব তাতে কিন্তু জ্বালানি ছাড়া আপনার কোনো ডেভেলপমেন্টই হবে না। হ্যাঁ, ডেভেলপমেন্ট বলেন বা ইকোনমিক ডেভেলপমেন্ট যেটাই বলি আমরা, হবে না। আমাদের মূলত ছিল গ্যাস, এবং গ্যাস রিজার্ভ ডিক্লাইনিং আমাদের লিমিটেড ছিল। তো ফিউচারে তো যদি আপনি সাস্টেনেবল ওয়েতে যেতে চান, তাহলে আপনার এমন উৎসর খোঁজ নিতে হবে যেটা কখনো শেষ হয়ে যাবে না। যখন মানুষের গ্যাস শেষ হয়ে যাবে তখন কী হবে, ওইটা ছিল একটা মূল টার্নিং পয়েন্ট। তখন কিন্তু নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এত আলোচনা হতো না, একটা নতুন সাবজেক্ট ছিল, তো একটা চ্যালেঞ্জ ছিল, মূলত একটা চ্যালেঞ্জ না, ওইটাও একটা ইয়ে ছিল, কারণ নতুনের প্রতি আমার সবসময় আগ্রহ থাকে। আমরা যে ফসিল ফুয়েল বা যেগুলো আমরা ব্যবহার করি, যে জীবাশ্ম জ্বালানি, সেগুলো কীভাবে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, সেটা কিন্তু আমাদের পৃথিবীকে গরম করে দিচ্ছে, এবং আপনার পৃথিবীর জলবায়ুটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হলে কী হবে, ফিউচারে আপনার পৃথিবীটা বাসের অযোগ্য হয়ে যাবে। তো সেখান থেকে যদি চলে আসতে হয়, আমাদের কার্বন এমিশন কমাতে হলে আমাদের নবায়নযোগ্য জ্বালানি দিকে যেতে হবে। যখন জার্মানি থেকে ব্যাক করলাম, পরে আমি পিডিবিতে ছিলাম, তখন মনে হলো যে এই জ্ঞানটা আমি অর্জন করেছি, আসলে এই নবায়নযোগ্য জ্বালানিটা এটা মাস আকারে ছড়িয়ে দিতে হবে, মানে দেশের মধ্যে এটাকে আপনার প্রসার করতে হবে। তো এটা করার জন্য বড় একটা মাধ্যম হচ্ছে আপনার ইউনিভার্সিটি লেভেলে একটা কোর্স চালু করলাম ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য, ডেডিকেটেড রিনিউয়েবল এনার্জির উপর। আমাদের রিনিউয়েবল এনার্জি টেকনোলজিগুলো আমরা পড়াতাম। এরপর হচ্ছে যে আমরা একটা ল্যাব শুরু করলাম, যেটা সেন্টার ফর এনার্জি রিসার্চ। তো তার টার্গেট করেছিলাম যে এই সেন্টার ফর এনার্জি রিসার্চ থেকে আমরা হচ্ছে অ্যাপ্লাইড রিনিউয়েবল এনার্জির উপর কাজ করব। সত্যিকার অর্থে নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু এবং টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত আসলে আমাদের করণীয়? এই নবায়নযোগ্য জ্বালানিটা কিন্তু কম্পারেটিভলি নতুন। ধরেন বাংলাদেশের কথা যদি আমরা বলি, একটা সময় আপনি দেখেন, এখন যে বড় বড় সোলার প্যানেল আপনি দেখছেন, এটা দিয়ে বিদ্যুৎ তৈরি করে আমরা কি করছি, আমরা ন্যাশনাল গ্রিডে দিচ্ছি। একটা সময় কিন্তু সোলার সেলগুলো এই পর্যায়ে ছিল না, কারণ কি এদের দাম অনেক বেশি ছিল। এক ওয়াট সোলার প্যানেলের দাম ছিল $5 থেকে $6। তখন আমরা দেখতাম কি ঘড়ি অথবা ক্যালকুলেটরে, মানে দামি দামি জায়গায় কেবলমাত্র সোলার সেল ব্যবহার করা হতো। কিন্তু এখন আপনার 1 ওয়াট সোলার প্যানেলের দাম নেমে আসছে আপনার 15 সেন্টসের নিচে। কেন ইমাজিন, যেখানে $5 ছিল, $5 থেকে কত 15 সেন্টস, প্রায় কত 30 থেকে 35 ভাগের 1 ভাগে এখন নেমে আসছে। যার ফলে হচ্ছে এইটা থেকে বিদ্যুৎ তৈরি করে আগে আমরা গ্রিডে দিই, এটা কি আছে এখন সাশ্রয় চলে আসে। আমার মনে আছে আমরা যখন 12, 13, 15 বছর আগে আপনার এগুলো নিয়ে কাজ করতাম, তখন সোলার সেলের এফিসিয়েন্সি ছিল 10 থেকে 12% মাত্র। আর এখন আমরা যে প্যানেলগুলো আমাদের প্রজেক্টে ব্যবহার করি, প্রায় 23% আপনার এফিসিয়েন্সি, এবং এই এফিসিয়েন্সিটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এফিসিয়েন্সি বাড়া মানে কি, আপনার স্পেস কমে আসা। স্পেস কমে আসা মানে হচ্ছে কি, আপনার ল্যান্ড, আমার যে রিকোয়ার্ড যে জায়গা লাগবে তার খরচ কমে আসে। তার মানে নবায়নযোগ্য জ্বালানি থেকে যে আপনি বিদ্যুৎ তৈরি করছেন, তার দাম কিন্তু কি হচ্ছে, কন্টিনিউয়াসলি আপনার কমে আসতেছে। ওয়েরেজ আপনি যদি দেখেন যে আমরা যেটা কনভেনশনাল বলি বা ফসিল ফুয়েল বলি, তেল, গ্যাস, কয়লা থেকে আমরা বিদ্যুৎ তৈরি করি, এগুলোর দাম কিন্তু আপনার কন্টিনিউয়াসলি বাড়তেছে। কাজেই আর আপনি যদি সাস্টেনেবল বলেন, তাহলে সাস্টেনেবিলিটির ক্ষেত্রে রিনিউয়েবল এনার্জিকে আমরা আরেকভাবে বলি, আমরা হচ্ছে একটা সাস্টেনেবল এনার্জি বা টেকসই আমরা জানি। কেন টেকসই জ্বালানি বলি, কারণ রিনিউয়েবল এনার্জির প্রযুক্তিটা আপনি যদি একবার ক্যাপাসিটি ডেভেলপ করে ফেলেন, তাহলে যতদিন পর্যন্ত এই প্যানেলগুলো চলবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে তো অন্য কোনো খরচ নাই এর উপরে। মেইনটেনেন্স কষ্ট হচ্ছে কি আপনার মিনিমাম, ঠিক আছে। এবং আপনার এই জ্বালানিটা কিন্তু কখনোই শেষ হয়ে যাবে না ফিউচারে, যেহেতু এটার কস্ট কম, কাজেই আস্তে আস্তে সবাই যাবে। এবং বাংলাদেশে কিন্তু এর বাইরে না, বাংলাদেশে এই প্রযুক্তিগুলো আসতেছে। বাংলাদেশে একটা সময় কিন্তু কোনো সোলার বড় লার্জ স্কেল প্রজেক্ট ছিল না যেগুলো গ্রিডে বিদ্যুৎ দেয়, এবং 2017 সালে আমরা হচ্ছে প্রথম গ্রিড কানেক্টেড সিস্টেম করি, যেটা জামালপুরের সরিষাবাড়িতে গ্রিডে দেয়। আর গত বছর আমাদের হচ্ছে উইন্ড পার্ক, যেটা হচ্ছে আপনার কক্সবাজারের খুরুশকুলে, সেখান থেকে আমরা প্রায় 30 মেগাওয়াট হচ্ছে গ্রিডে দিচ্ছি। এই আশা করি যে আগামী মাসের মধ্যে আরো 30 মেগাওয়াট, মানে আমার 60 মেগাওয়াট চলে আসবে। স্যার, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বা এর উৎপাদন নিশ্চয়ই অনেক বেশি সাস্টেন করবে, এবং হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই সম্ভাবনাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, নিশ্চয়ই সেটি আমাদেরকে আরও বেশি সুফল দিতে পারবে। সেক্ষেত্রে আমরা এই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বা এর উন্নয়নে, এক কথায় আমরা যদি বলি যে নবায়নযোগ্য জ্বালানিটা কিভাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই জন্য আসলে কি করা উচিত এবং বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি করতে পারে? নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশে স্পেশালি, যেটা মানুষ একদম ক্রয় ক্ষমতার মধ্যে মানুষের ব্যবহারের যে পর্যায়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য কেবলমাত্র সোলার এনার্জি বা সৌরশক্তিটাই হচ্ছে যে আপনার অ্যাপ্রোপ্রিয়েট। কারণ উইন্ড সাধারণ মানুষকে ইম্প্যাক্ট করবে না,
সেক্ষেত্রে সোলারের ক্ষেত্রে যদি বলি, স্পেশালি আমরা সোলারের নেট মিটারিং আপনার পলিসি আছে, মানুষের হাউস হোল্ড তার ছাদে বসাতে পারে, মানে স্মল স্কেলের ক্ষেত্রে। এবং এটা ক্রয় ক্ষমতার মধ্যে পুরো পৃথিবী জুড়ে, যেটা আমি অলরেডি বললাম যে আপনার কস্টটা কমে আসতেছে, বাংলাদেশে কিন্তু এর বাইরে না। এবং এটাকে যদি আরও মানুষের ক্রয় সীমার মধ্যে এবং আর একটু ইনসেন্টিভ যদি সরকার দিতে চায়, তাহলে আমি বলবো যে গভর্নমেন্টের যেটা করা উচিত, আমাদের এটা ইনসেন্টিভাইজ করতে হলে আমাদের সোলার প্যানেলের উপরে এখন প্রায় 11% ট্যাক্স রয়ে গেছে, মানে ইম্পোর্ট ডিউটি। আর হচ্ছে ইনভার্টারের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে আপনার সৌর শক্তি থেকে যে ডিসি আনা যায়, সেটা থেকে যে এসি করে আমাদের গ্রিডে যেই ইকুইপমেন্টটা দেয়, সেটাকে আমরা বলি ইনভার্টারের উপরে আপনার ট্যাক্স রয়ে গেছে প্রায় 38%। তো আমরা যদি বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি, আপনার অ্যাডভান্টেজটা কি দেখেন, এইরকম একটা ক্যাপাসিটি যদি আপনি একবার ডেভেলপ করে ফেলেন, তাহলে 20 বছর ধরে কিন্তু আপনার কোনো জ্বালানি কিনতে হবে না। এবং দেশের কি জ্বালানি কেনার জন্য কিন্তু আমাদের কি হয়, ফরেন কারেন্সি রিজার্ভ থেকে আমাদের ব্যয় করতে হয়, বিদেশ থেকে আমাদের কিনতে হয়। তার মানে আপনি যদি এই ক্যাপাসিটিটা দেশে ডেভেলপ করছেন এবং যে শক্তিটার থেকে আসছে, তার মানে কি ওই পরিমাণ শক্তি তৈরি করতে আপনার যে পরিমাণ ফুয়েল বার্ন করতে হতো, সেই পরিমাণ ফুয়েল আপনার কিনতে হচ্ছে না বাইরে থেকে। তার মানে কি আপনার অনেক সাশ্রয় হচ্ছে। ওই পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, তাহলে এই সেক্টরটাকে আপনার ইনসেন্টিভাইজ করার জন্য আমরা যদি আপনার ইম্পোর্ট ডিউটিগুলো যদি সরিয়ে দেই, তাহলে এটা হবে কি, এখন মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে রয়ে গেছে, এটা হচ্ছে তার চেয়ে আপনার সাশ্রয় হবে। এটা হচ্ছে যে আমার যে বড় মেসেজ। এছাড়া আসলে আমরা মানে অনেক লুক্রেটিভ করে ফেলতে পারি। অনেকেই বলছেন জীবাশ্ম জ্বালানিতে খরচ কম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর বাইরে সৌর, বায়ু, জল সহ নানা ধরনের নবায়নযোগ্য জ্বালানি রয়েছে। সেক্ষেত্রে আসলে প্রযুক্তিক প্রয়োগে কতটুকু উৎপাদন খরচ কমিয়ে আনা যায় নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ উন্নয়নে? আচ্ছা, জলবিদ্যুতের আমাদের যা ক্যাপাসিটি ছিল অলমোস্ট আমরা পুরোটাই ব্যবহার করে ফেলছি আপনার কাপ্তাইতে। তাছাড়া কিন্তু জলবিদ্যুতের আমার তেমন আর কোনো আপনার খুব বড় পটেনশিয়াল নেই, যেটা আমাদের ন্যাশনাল ডিমান্ডে আপনার সিগনিফিকেন্ট কন্ট্রিবিউট করতে পারবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি অন্য ক্ষেত্রে ধরেন, যেমন নেপালে ধরেন, ওদের দেশের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আপনার সম্ভাবনা রয়ে গেছে এবং তারা প্রডিউস করে, এবং তারা কিন্তু ইন্ডিয়াতেও আপনার রপ্তানি করছে এবং বাংলাদেশও আপনার ডিসকাশন চলছে। ভুটানের কিন্তু একই অবস্থা। তারপর যদি নরওয়েতে যান, একই জিনিস। আবার যদি আপনি ডেনমার্ক দেখেন, ডেনমার্ক কিন্তু বায়ুবিদ্যুৎ তার যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি তৈরি করে, এবং সে কিন্তু ইউরোপিয়ান গ্রিডে দেয়। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলবো যে দুটো আপনার নবায়নযোগ্য জ্বালানি শক্তির আপনার সম্ভাবনা রয়েছে, যেটাকে আমরা বলি প্রুভেন আপনার টেকনোলজি। একটা হচ্ছে সৌরবিদ্যুৎ, যেটার ব্যবহার আমাদের দেশে মাস স্কেলে অলরেডি শুরু হয়ে গেছে। আর একটা হচ্ছে বায়ুবিদ্যুৎ আমাদের কোস্টাল রিজনে আপনার রয়ে গেছে। যেমন বায়ুর ক্ষেত্রে আপনার কস্ট কমানোর স্কোপ খুব বেশি আমি বলবো যে নাই, সোলার এনার্জির ক্ষেত্রে আছে। আপনার যেহেতু সোলার সেলের আপনার এফিসিয়েন্সি আপনার কন্টিনিউয়াসলি বাড়ছে, আর প্রযুক্তিগত মার্কেটে মোটামুটি যেটা লেটেস্ট টেকনোলজি পাওয়া যায় এবং সেটাই কিন্তু আমরা ব্যবহার করছি। তবে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে একদম টপ নচ টেকনোলজি আপনি ইউজ করলেন করে আপনার দেখতে হবে যে এটা আপনার জন্য সাশ্রয়ী কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একদম অত্যাধুনিক প্রযুক্তির আপনার সেল আমরা নিয়ে আসলাম, যেগুলোর দাম হচ্ছে যে অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে আমার বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেশি। সেটা কিন্তু আমার জন্য সাস্টেনেবল না। তো আমরা যেটা করবো যে একদম লেটেস্ট টেকনোলজি যেটা ব্যবহার করে আমার ক্রয় সীমার মধ্যে যেটা আমার জন্য সাস্টেনেবল হবে এবং সাশ্রয় হবে, সেটাই কিন্তু আমরা ব্যবহার করি। এবং নবায়নযোগ্য জ্বালানি টেকনোলজির ক্ষেত্রে আমি বলবো যে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু মোটামুটি একদম কাটিং এজ টেকনোলজিটাই, সেটাই কিন্তু আমরা ব্যবহার করি, যেটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল। আপনার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার টেকনোলজি যেটা ডেভেলপ হয় ল্যাবে, সেখান থেকে কিন্তু আপনার রিয়েল লাইফে আসতে আপনার 5 থেকে 10 বছরের মধ্যে একটা কিন্তু টাইম স্পেন্ড লাগে। কারণ আমরা যখন ল্যাবে এই সেলগুলো যখন আমরা তৈরি করি, তখন কিন্তু আরো ছোট স্কেলে করি এবং আমরা হচ্ছে যে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমরা করি, একদম কি বলে যে বিভিন্ন জিনিস আপনার অপটিমাইজ থাকে। তো রিয়েল লাইফে যখন করি তখন হচ্ছে আমাদের মাস স্কেলে তৈরি করতে হয়। যেমন ধরেন ল্যাবে যে সেলগুলো আমরা তৈরি করি সেগুলো কিন্তু ছোট সাইজে করি এবং যে হাই এফিসিয়েন্সি পাই। এটা আপনি একটা প্যানেল দেখে যান, একটা প্যানেলের সাইজ হচ্ছে 2 মিটার বাই 1 মিটার। যখন আপনি এই স্কেলে নিয়ে আসবেন তখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এফিসিয়েন্সিটা রাখা যায় না, অথবা ওইটা আনতে দেখা যাচ্ছে ল্যাব থেকে আপনার রিয়েল লাইফে চলে আসতে আপনার যে সময়টা লাগে সেই সময়টা দিতে হবে। তো আপনি যদি দেখেন যে প্যানেল যেটা আমি বললাম যে প্রায় 10 বছর আগে এফিসিয়েন্সি ছিল 12%-এর মতো, এখন ধরেন আমরা 23%-এর মতো ব্যবহার করছি। আগামী 10 বছর পরে ধরেন 2030 বা 32 সালে হয়তো আমরা 30 থেকে 25% এফিসিয়েন্সি সোলার সেল ব্যবহার করব, এবং তখন কি হবে, এটা কিন্তু আরো সাশ্রয়ী হবে, যেহেতু স্পেস কম লাগবে এবং কষ্ট কমবে, কাজে এটা সাশ্রয়ী হয়ে যাবে।
আপনার কাজ এবং গবেষণা নিয়ে জানতে চাই। আপনার অধীনে কি কি প্রকল্প এখন পর্যন্ত বাস্তবায়িত হয়েছে এবং কি কি বাস্তবায়নের দিন রয়েছে এবং সামনে কি আসতে যাচ্ছে এই বিষয়ে? আচ্ছা, বাংলাদেশের প্রথম যে সোলার প্রজেক্টটা ন্যাশনাল গ্রিডে বিদ্যুতের, সেই প্রজেক্ট হচ্ছে যে আমার নিজের ডিজাইন করা। তারপরে ধরেন কাপ্তাইতে আমাদের যে প্রজেক্টটা হচ্ছে হয়ে গেছে, যেটা পিডিবির আন্ডারে, সেটা যে কনসাল্টিং টিম ছিল, যে আমার কনসাল্টিং ফার্ম, তার টেকনিক্যাল টিম লিডার হিসাবে যে আমি কাজ করেছিলাম, কনসাল্টিং টিমের টিম লিডার হিসেবে ন্যাশনাল। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরও অনেকগুলো প্রজেক্ট এই পর্যন্ত, এবং বাংলাদেশের সোলার প্রজেক্ট যা হয়েছে তার অ্যারাউন্ড আমি বলবো 60-75% যে লার্জ স্কেল প্রজেক্টে যে আমরা ইনভলভ ছিলাম, আইদার ডিজাইন ফেজে অথবা ফিজিবিলিটি স্টাডি ফেজে। তো এইরকম আমরা কমার্শিয়াল প্রজেক্ট আমাদের প্রায় 200-এর মতো আমাদের কমপ্লিট হয়েছে। পলিসি লেভেল হতো স্যার? আর লেস্ট হচ্ছে পলিসি লেভেলে আমরা এই পর্যন্ত 4টা ন্যাশনাল পলিসিতে আপনার সাপোর্ট করেছি। একটা হচ্ছে যে বাংলাদেশ ডেল্টা প্ল্যান নামে আমাদের 100 ইয়ার্সের একটা প্ল্যানিং রয়েছে, যে ওই প্ল্যানিংয়ের যে পাওয়ার সেক্টরের যে অ্যানালাইসিসটা, যে পোর্শনটা, সেটা ড্রাফটিং আমাদের করা। তারপরে সেকেন্ড হচ্ছে যে নেট মিটারিং পলিসি, যেটা আপনার ওই যে সিস্টেম বসালে সেটা ড্রাফটিং, ইনিশিয়াল ড্রাফটিং আমাদের করছে। এবং একটা পলিসি ডকুমেন্ট কিন্তু আপনি এককভাবে বলতে পারেন না যে এককভাবে এই করা, কারণ একটা পলিসি ডকুমেন্ট একজন যিনি ড্রাফট করেন তিনি হয়তো ইনিশিয়াল স্কেলিটনটা আপনার এস্টাবলিশ করেন, মেন ফর্ম ইয়েগুলো। তারপর হয়তো এগুলো বিভিন্ন স্টেক হোল্ডার ডিসকাশন হয়, এখানে মিনিস্ট্রির ইনপুট থাকে, আপনার যারা এই সেক্টরে ইনভলভ আছে তাদের ইনপুট থাকে, তারপর একটা ফাইনাল বিষয়। তো মূলত যিনি ইনভলভ থাকেন এই প্রজেক্টে, তার আপনার দায়িত্বটা একটু বেশি থাকে। তো ডেল্টা প্ল্যান, তারপরে আপনার নেট মিটারিং, আমরা যে সোলার ইরিগেশন পাম্পগুলো করেছি এগুলো মূলত অফ গ্রিড এলাকায়, গ্রিডের বাইরে। ফিউচারে যখন ওই জায়গায় গ্রিড চলে আসে তখন সেগুলো কীভাবে গ্রিডের সাথে আপনার ইন্টিগ্রেট করতে হবে, এটার পলিসিটা কী হবে, ট্যারিফটা আমরা কীভাবে করবো, তো ওই পলিসিটা ড্রাফটিংটা, ইনিশিয়াল ড্রাফটিংটা আমাদের করা। তারপরে আমরা হচ্ছে বাংলাদেশ মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান নামে একটা ন্যাশনাল পলিসি ডকুমেন্ট আছে, তো ওই পলিসি ডকুমেন্ট পাওয়ার সেক্টর প্ল্যানিংয়ে আমাদের কন্ট্রিবিউশন রয়ে গেছে। এটা 4টা গেল। আর ফোর্থ আরেকটা পলিসি ডকুমেন্টে আমরা কাজ করেছি, যেটা এখনও অ্যাপ্রুভ হয়নি, সেটা হচ্ছে যে সোলার এনার্জি রোড ম্যাপ। 2041 সাল পর্যন্ত বাংলাদেশের সোলার এনার্জি কোন কোন সেক্টরে কীভাবে আসবে, এটার একটা পলিসি, একটা রোড ম্যাপ, সেটাও আমরা ড্রাফট তৈরি করেছি। যদি এটা প্রথম 4টা হচ্ছে অ্যাপ্রুভ হওয়া, আর এটা হচ্ছে অ্যাপ্রুভ। স্যার, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজের শুরু থেকে এখন পর্যন্ত কি কি চ্যালেঞ্জ ছিল, বা সামনে কি কি আসবে, বা বর্তমানে কি কি আছে, এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কি করতে পারি এবং আমাদের কি প্রস্তুতি থাকা উচিত? যে কোনো কাজে আপনি যখন নতুনভাবে শুরু করবেন চ্যালেঞ্জ থাকবেই, হ্যাঁ, কারণ প্রত্যেকেই তার কমফোর্ট জোনে থাকতে চায়, তার বাইরে যেতে চায় না। চেঞ্জ এবং নতুন কিছু মানেই কিন্তু আপনার কমফোর্ট জোনের বাইরে যেয়ে কাজ করা। তো প্রথম দিকে আমরা যখন কাজ করা শুরু করি আপনার এই সেক্টরে, তখন যেটা ছিল যে হয়তো এই নবায়নযোগ্য জ্বালানির পর মানুষের বিশ্বাসটা ছিল না, লার্জ স্কেল হওয়া বা ব্যাপকভাবে ডিসেমিনেট করা। তো এখন 2টা কারণে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও হয়েছে, প্লাস হচ্ছে আপনার টেকনোলজির দামও কমেছে, যার ফলে এখন মাস স্কেল হচ্ছে, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়াতে। তো নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বলবো যে চ্যালেঞ্জগুলো এখন আপাতত আর নেই, তবে নবায়নযোগ্য জ্বালানি টেকনোলজি ডিসেমিনেশনের ক্ষেত্রে আমাদের অনেক আপনার চ্যালেঞ্জ রয়ে গেছে। যেমন ধরেন আপনার গ্রিড স্কেলে যদি আমরা লার্জ বা বড়, আমাদের যদি একটা সিগনিফিক্যান্ট পোর্শন নবায়নযোগ্য জ্বালানি আসে, স্পেশালি বাংলাদেশে কিন্তু আপনার যেগুলো থেকে আমরা কন্টিনিউয়াস আপনার আউটপুট পেতে পারি, সেই সমস্ত টেকনোলজি কিন্তু আমাদের সাফিসিয়েন্ট নেই। যেমন ধরেন আপনার যদি আমরা জলবিদ্যুৎ বলি অথবা ভূতাপীয় শক্তি বলি, যেখানে আপনি কন্টিনিউয়াস পাবেন, তো আমাদের যে সোর্সটা রয়েছে সেটা হচ্ছে পরিবর্তনশীল বা ভেরিয়েবল, যেমন সোলার এবং উইন্ড। তো এটা যখন একটা সার্টেন পর্যায়ে বেশি আপনি গ্রিডে দিবেন, তখন কী হবে, এটা গ্রিডকে আনস্টেবল করে দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের একটা বড় চ্যালেঞ্জ, যে এটাকে আপনার অ্যাড্রেস করে আমাদের গ্রিডকে স্টেবল রাখা। আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসতেছে আমাদের 2025 সালে, 25-26 সালের দিকে। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিন্তু গ্রিডের এই যে প্যারামিটারগুলোর ভ্যারিয়েশন একটা সার্টেন রেঞ্জের বেশি আপনার অ্যালাউ করে না নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থাকবে। এবং যখন আপনার ভ্যারিয়েবল এনার্জি ঢুকবে, এবং ভ্যারিয়েবল এনার্জি কী করে, আপনার এই প্যারামিটারগুলোর পরিবর্তনেরটাকে আপনার আরও বাড়িয়ে দিতে চায়, যে মানে রেট অফ চেঞ্জ যেটা বলি, বা ফ্রিকোয়েন্সির আপনার যে লিমিটটা আছে চেঞ্জের, তো ওইটাকে ব্যালেন্স করা, এটা একটা বড় চ্যালেঞ্জ। ফিউচার গ্রিড আসবে এবং ফিউচারের ভবিষ্যতে কী হবে, আপনার গ্রিডগুলো মোর ইন্টারেক্টিভ হবে।